বর্তমানে শহরে অনেক ক্রিমিনাল বেড়ে গেছে, ধর্ষক বেড়েছে। শুধু শহরেই না, গ্রামে গঞ্জেও ধর্ষক, মাস্তান, গুন্ডা ইত্যাদি এদের কোনো অমিল নাই। যেখানে যা পায় সেটাই তুলে নেয়। রাস্তায় মেয়েদের ধরে রেপ করছে, এমনকি ছোট বাচ্চাদেরও ছাড় দেয় না। টিভি পত্রিকায় কাগজ খুললেই শুধু ধর্ষক আর নারী পাচার। একই সংবাদ লেখে লেখে সাংবাদিকরাও হাঁপিয়ে গেছে, আর সাথে আমরা পড়তে বা দেখতে দেখতে হাঁপিয়ে গেছি। কিন্তু কেউ আর বিরুদ্ধে দাঁড়ায় না। সবাই হাঁ করে চেয়ে আছে, কবে এসব বন্ধ হবে, কবে সমাজটা নিরাপদ হবে, রাস্তাঘাটে মেয়েরা চলাচল করে শান্তি পাবে, কবে হবে এসব। সবার মনে শুধু একটাই প্রশ্ন। কিন্তু কখনো কেউ সমাজকে ঠিক করার কথা ভাবেনি। যারা ভেবেছে তারা সাপোর্ট না পাওয়ার কারণে আবার মুখ থুবড়ে পড়ে যায়, অথচ দুনিয়া ছেড়ে চলে যায়। তাই সমাজ আগের মতোই আছে। নারী পাচার, নারী ধর্ষক, এসব কিছু এখন সবার সামনে হয়, কিন্তু বাধা দেওয়ার মতো কেউ থাকে না। ঠিক এমন সময় মামুন চৌধুরীর একমাত্র মেয়ে মনি কার নিয়ে শপিং করতে যাচ্ছিল। গাড়ি নিয়ে চলেও আসলো। তারপর গাড়ি পার্কিং করে নামলো। পরনে শর্ট ড্রেস, বুকে ওড়না নাই, হাঁটুর নিচে সব দেখা যায়। পিঠে মনে হয় ফুটবল খেলার মাঠ। এমন অবস্থা দেখলে যে কোনো পুরুষের মাথা খারাপ হয়ে যাবে। তাহলে ধর্ষক হবে না কেন? মনি এরকম সিনেমার নায়িকার মতো আঁকা বাঁকা পথে হাঁটছিল। একা দেখে হয়ে গেল পুলিশের মাথা খারাপ। কিডন্যাপ করার প্ল্যান করে নিল। চারদিক থেকে এসে মনিকে ঘিরে ধরলো। মনি যেদিক যায় সেদিক রাস্তা বন্ধ। বেশ কয়েকটা মাস্তান এসে মনিকে চারদিক থেকে ঘিরে ধরল। মনি আর যাবার রাস্তা পেল না। পিছন থেকে এক লোক এসে মনির মুখ চেপে ধরল। তাদের গাড়িতে ওঠাবে এমন সময় মনি হাতাহাতি করতে করতে একটু ছাড়া পেল। সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। শহরের সবাই এসে দাঁড়ালো, অথচ কেউ মনির কাছে আসার সাহস পেল না। সবাই দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো, আর মনি নিজেকে বাঁচানোর হাজার চেষ্টা করতে লাগলো। আর মাস্তানরা তাকে ধরে ইজ্জত নষ্ট করতে চাইল। মনি গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। মনির এমন চিৎকার বাতাসের পদধ্বনি হয়ে রকি নামের এক ছেলের কানে পৌঁছালো। রকি কানে হেডফোন লাগানো ছিল, তাই স্পষ্ট শুনতে পেল না। তাই কান থেকে হেডফোন সরিয়ে ভালো করে আওয়াজ শোনার চেষ্টা করলো। পরে বুঝতে পারলো যে সত্যি শুনেছে, কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রকি বুঝতে পারলো চিৎকারটা আশেপাশ থেকে আসছে। এই জন্য রকি হাঁটার স্পিড বাড়ালো, জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে হাঁটতে সামনে এসে দেখে চারদিকে মানুষেরা ঘিরে আছে, আর মাঝখানে একটা মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। সবাই চুপ থাকলেও রকি চুপ থাকা ছিল না। কাঁধে ব্যাগ রেখেই তাদের দিল একে একে লাথি। রকির লাথি খেয়ে তারা সবাই একটু দূরে গিয়ে পড়ল, আর মনি ছাড়া পেল। মনি তাড়াহুড়া করে দাঁড়ালো। মনির বুকের ওড়না নাই, সেজন্য রকি তার ব্যাগ রেখে গায়ের শার্ট খুলে মনিকে দিয়ে আবার ব্যাগ কাঁধে নিল। এদিকে মাস্টাররা রেগে আগুন। তাদের কাছে বাধা দেওয়ার মতো সাহস কার হলো? কে তাদের বাধা দিল? লাথি মারলো। সবাই উঠে দাঁড়িয়ে দেখে মনির পাশে এক তরুণ যুবক দাঁড়িয়ে আছে। বডি টডি একদম ফিটফাট, হিরো স্টাইলে দাঁড়িয়ে আছে। এটা দেখে তাদের চোখ কপালে উঠে গেল। তাদের একজন পাঠালো রকির লাশ ফেলার জন্য। কেউ কমা ছেলে না, সে কিছুটা হলেও মারপিট জানে, আর তাই সিনেমার হিরোদের মতো গুন্ডাদের সাথে মারপিট করতে লাগলো। মনে একটু দূরে দাঁড়িয়ে তাদের মারপিট দেখছে। রকি গুন্ডাদের আচ্ছা মতো খেলানি দিল। এমন সময় মনের সিকিউরিটি গার্ডরা এসে পড়ল। এতক্ষণ ধরে মার খেলো, আবার এখন সিকিউরিটি গার্ড এসে গেছে, হয়তো আবার মার খেতে হবে। এটা ভেবে সব কটা গুন্ডা দিল দৌড়। রকি এবার হাত পা ছেড়ে ছুঁড়ে গার্ডদের কাছে আসলো। কি ভাই, আপনার কি ওনার গার্ড? তারা সবাই মাথা নাড়িয়ে হাসূচক উত্তর দিল। তাহলে কি আপনারা এতক্ষণ সিনেমা দেখছিলেন? আপনি ওদের বকবেন না, আমি ওদের সাথে করে আনিনি। ও, তার মানে আপনার নোবেলটা দেওয়া উচিত।
কিসের নোবেল? এই যে বলিউড অভিনেত্রীর মতো পোশাক পরে সমাজটাকে নষ্ট করার জন্য। কি বলছেন কি এসব? কুল কুল, আপনি নিশ্চয়ই বাঙালি। হুম। একজন বাঙালি হয়ে তার উপর আবার মুসলমান হয়ে এসব ছোট বাচ্চাদের পোশাক পরতে আপনাদের লজ্জা করে না? হোয়াট ডু ইউ মিন? এটা ছোট বাচ্চার পোশাক নয়, এটা মডার্ন ড্রেস। নিকুচি করি আপনার মডার্ন ড্রেসের। যে মডার্ন ড্রেস নারীর সতীত্ব রক্ষা করতে পারে না, সেটা নাকি মডার্ন ড্রেস। হোয়াট রাবিশ! আমি রাবিশ নই, আপনি নিজে নিজের দিকে তাকান তো। বাচ্চারা ছোটোবেলায় যেটা পরতো সেটা আর উপরে তো জঙ্গলির মতো পোশাক। এইটুকু পোশাক পরার চেয়ে না পরাই ভালো, না মানে বাড়তি খরচ না করাই ভালো। আপনি জানেন আমার বাবা কত বড় লোক? দেখেই বোঝা যাচ্ছে, টাকা নেই বলে পোশাক কিনতে পারেন না। আমায় বললেন, আমি কিনে দেব। ইউ শাট আপ! ম্যাডাম, এত ইংরাজি জানি না, গালি দিলেও মনে করব আদর করছেন। উফ! আপনি আজ আমার উপকার করেছেন বলে এতক্ষণ এভাবে দাঁড়িয়ে আছেন। আরে আমি শুধু কথা বলতে আমার 12টা বেজে যেত। তাহলে ওরা যে আপনার অ্যাকাউন্ট লুট করতে লেগেছিল, কই ওদের তো কিছু হলো না? ওদের আমার বাবা দেখে নেবে। ইস যা, ওদের একটা পিক তুলতেই ভুলে গেছি। কেন? আপনি তো বললেন আপনার বাবা দেখবে, তাহলে পিক না তুললে কিভাবে দেখবে? ইউ! মনির আগে হাত পা আঁচড়াতে লাগলো, আর রকি 32টা দাঁত বের করে দেশ স্বাধীন করার এক হাসি দিল। মনি তো আরও আগুন, যেন রকি আগুনে কেরোসিন দিচ্ছে। এমন সময় আরেকটা গাড়ি এসে থামলো, আর সেখান থেকে নেমে আসলো মনির বাবা মামুন চৌধুরী। এতক্ষণ এলাকার সবাই পাবলিক হয়ে মনি আর রকির ঝগড়া দেখছিল, কিন্তু এখন সবাই যার যার কাজে চলে গেল। মামুন চৌধুরী গাড়ি থেকে নেমে জন্য রাখেন। বাসা থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম কয়েকজন গার্ডকে নিয়ে যা, কিন্তু ও তো আমার কথা শুনে না। কান মুলে দিয়েন। কি? চুপ। বাবা দেখেছো, একটা রাস্তার ছেলে আমায় ধমক দিচ্ছে। আর রাস্তা ছেলেরা যে আপনার গায়ে হাত দিয়েছিল, তাদের কি হবে? কচু হবে। মনি আর রকির ঝগড়া দেখে মামুন সাহেব একটু মুচকি হাসলেন। রকিকে তার মনে ধরেছে, ওকে হয়তো দরকার পড়বে, তাই হাতে কার্ড নিয়ে রকির দিকে হাত বাড়িয়ে দিল। বাবা এই নাও আমার কার্ড, সময় পেলে একবার এসো, তবে তাড়াতাড়ি আসতে পারলে চলে এসো। জি স্যার, অবশ্যই। বাবা, তুমি ওকে আবার দেখা করতে বলছো? ম্যাডাম, আমার দেখা করার জন্য, কিন্তু আপনি বেঁচে গেলেন। আয় মা। আয় মা। বাসা। সিকিউরিটি, মনির গাড়িটা বাসা নিয়ে যাও। কিন্তু বাবা, আমার কিছু কেনাকাটা করতে হবে। কেনাকাটা পরে করিস। না, এক্ষুনি করতে হবে। তাহলে যা। সিকিউরিটি, মনির সাথে শপিং মলে যাও, খুব অ্যালার্ট। সিকিউরিটি সব ইয়েস স্যার বলে মনির পিছু পিছু রওনা হলো, আর মামুন চৌধুরী আবার গাড়িতে উঠে অফিসে চলে গেলেন। আর এখানে থেকে গেল রকি। রকি কার্ডটা হাতে নিয়ে দেখছে আর মনির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মনি শপিং মলে চলে গেল, রকির দৃষ্টিতে আড়াল হয়ে গেল। রকি এবার তার গন্তব্য দিকে মানে হোটেলের দিকে রওনা হলো। আস্তে আস্তে এক বিশাল হোটেলের সামনে এসে পড়ল। ভিতরে গেল আর থাকার জন্য একটা রুম বুকিং করলো। তারপর চাবি নিয়ে সেই রুমে চলে গেল। এদিকে মনি শপিং করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বড়লোক বাপের মেয়ের শপিং করা বলে কথা, সন্ধ্যা পর্যন্ত শপিং করলো।
তারপর আবার বাসা থেকে রওনা হলো। তার সাথে যে এতগুলো গাছ, এটা তার একদম পছন্দ না। এই জন্য কোথাও গেলে সে একাই চলে যায়। এতগুলো গাছ তার চারিদিকে ঘিরে যেন মনের দম বন্ধ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই। আমার বাবার আদেশ বলে কথা। মনি তার বাবাকে খুব ভালোবাসে। বাসায় মাও আছে, কিন্তু মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসে। তাছাড়াও তার পরিবারের দাদা দাদি আছে। তো মনির এসব দেখে রাগে মুখ তো মনির এসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গেল। রাগে গজগজ করতে করতে এসে গাড়িতে উঠে বসলো। গার্ডের মধ্যে একজন গাড়ি চালাতে লাগলো। মনি গাড়ির সামনে 2টা গাড়ি, পেছনে 2টা গাড়ি, মাঝখানে মনির গাড়ি। এমনভাবে যাচ্ছে মনে হচ্ছে কোনো এমপির মন্ত্রী যাচ্ছে। মনির ইচ্ছার বিরুদ্ধে এভাবে যেতে হচ্ছে। গাড়িগুলো এসে একদম মনির বাসার গেটের সামনে দাঁড়ালো। একজন গার্ড দারোয়ানকে ফোন করলো। ফোন পাওয়ার মাত্রই দারোয়ান এসে দরজা খুলে দিল, গাড়ির ভেতরে নিয়ে এলো। সে এক বিশাল বাড়ি, একদম রাজমহল। চারিদিকে গার্ড দাঁড়িয়ে আছে। মনি গাড়ি থেকে নেমে গেল, ঢং ঢং করে বাসার ভেতরে চলে গেল। বাবা, বাবা কোথায় তুমি? উপর থেকে মনির মা নাজমা বিবি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? বাবা কোথায়? তোমার বাবা তো অফিস থেকে আসেনি। কেন, কি হয়েছে? মুড নাই, আমি রুমে গেলাম। এ কথা বলে মনি তার মার পাশ বেয়ে উপরে তার রুমে চলে গেল। রুমে এসে খাটের উপর থাপাস করে বসে পড়ল। তখন 2টা গার্ড এসে ওর ব্যাগগুলি দিয়ে গেল। মনি উঠে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে আবার খাটের উপর ধাপাস করে শুয়ে পড়ল। পাশ থেকে ফোনটা হাতে নিল, এরপর গেম খেলতে লাগলো।